ঢাকায় দিব্যি শোডাউন করছেন টমাস ডুলি। ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন এখনো চুক্তিটাই হয়নি। নয়া বছর আন্ডারে খেলতে এক্সাইটেড ফাহমিদুল। কাটিয়ে ওঠা যাবে তো কাবরেরা আমলের সব ভুল। আরামবাগ এবারে ভেসে গেল গোলের বন্যায়। রেলেগেটেড দলটাও দেখা মিলবে না বিএফএল এর খেলায়। অস্ট্রেলিয়া স্লেজিং করলে উত্তর পাবে হাড়ে হাড়ে। মাইটি টিমটাকেও লিটন শান্তরা চাপে ফেলতে পারে। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। টমাস ডুলির স্টেজ পারফরমেন্স দিয়েই শেষ হচ্ছে না তাকে নিয়ে চলা নাটক, বরং খেলা কেবল শুরু। তার সাথে বাফুফের এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে সান মারিনো ম্যাচের পরে ভাগ্য নির্ধারিত হবে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলা এই কোচের। বাফুফেকে কোচ খোঁজার মিশন চালু রাখতে নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। নায়কের মতোই বাংলাদেশে এন্ট্রি নিয়েছিলেন হামজা সমিতদের নয়া কোচ টমাস ডুলি। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলেও কোচকে পরিচয় করিয়ে দিতে ভুল করেনি ফেডারেশন। কিন্তু অবাক করা ব্যাপার, এখনো নাকি ডুলির সঙ্গে পাকা কোনো চুক্তি হয়নি বাফুফের। আগামী 2 বছরে আমাদের যে 16টি অলমোস্ট খেলা রয়েছে, এর ভিতরে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি রয়েছে সেটা হচ্ছে সাব ফুটবল। যে কোচটি এসছে তার বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে যে আমরা অন টেস্ট আমরা সামনের যে খেলাটা রয়েছে সেটাকে আমরা দেখব। তার মানে কি চুক্তিটা হয় না এবং এটা কি সান মারিনো ম্যাচকে একটা পরীক্ষামূলক তার জন্য কিনে আমরা সেভাবেই আমি বাফুফের সভাপতিকে বলেছি যে আমরা সান মারিনোর সাথে যে খেলাটি হবে সেটি একটি টেস্ট আকারে আমরা দেখতে চাই, যে ওটি দেখার পরে তারপরে আমরা তার বিষয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিব। বিশ্বস্ত সূত্র তাই বলছে। এখনো অফিসিয়ালি বাংলাদেশের হেড কোচ হিসেবে আত্মপ্রকাশের অপেক্ষায় ডুলি। অর্থাৎ যা দেখা যাচ্ছে তা কি কেবলই আইওয়াস? তবে কি বারবার কথা দিয়ে রাখতে না পেরেই চাপের মুখে এমন সিদ্ধান্ত ফেডারেশনের? অনেক প্রশ্ন, কিন্তু তার উত্তর দেবার যেন কেউ নাই। কোলম্যানের বিষয়ে আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা চেয়েছিল, তো সেটাতে আমি এগ্রিও করেছিলাম। বাট ডুলির যে বিষয়টি এসছে তার বিষয়ে আমার কাছ থেকে কোনো সহযোগিতা চাইনি বাফু। ইতিমধ্যে আমি আমাদের বাফুফের সভাপতিকে বলা হয়েছে যে আপনারা খোঁজ করতে থাকেন, যে এর চেয়েও যদি বেটার আমরা ভবিষ্যতে কাউকে পাই তাকে যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে আনা যায় কিনা সে বিষয়ে অলরেডি একটা নির্দেশনা দেওয়া হয়েছে। কোচের পুরো ইস্যুটা যেমন পরিষ্কার নয়, তেমনি অন্ধকারে বাংলাদেশে ফিফা বিশ্বকাপের ব্রডকাস্ট নিয়ে যদিও থেমে নেই সরকার। ওয়েট করছি আমরা, যে এখন পর্যন্ত আসলে আমরা স্পোর্টস মিনিস্ট্রি থেকে আমরা একটি পরিকল্পনা রয়েছে আমাদের, যে আমরা প্রত্যেকটি জেলায় আমরা বড় স্ক্রিনে খেলা দেখানোর। বাট এখানে একটি বড় সমস্যা হয়ে গেছে যে টাইমিং। হাসান সজীব, 71। চিন্তা করছি এখনো ফাইনালাইজ। ইউরোপের মাঠে খেলতে যাচ্ছে হামজা চৌধুরীর দল। নতুন কোচ, নয়া ট্যাকটিক্স, ফ্যান বেজে অসন্তোষ থাকলেও ফুটবলাররা পজিটিভ। হামজা নিজে যেমন নয়া কোচকে স্বাগত জানিয়েছেন, ফাহমিদুলও এক্সাইটেড। কাবরেরা অধ্যায়ের পর এবারে টমাস ডুলির পালা। স্কোর লাইনে কি কোনো পরিবর্তন আসবে? রিপোর্টে বিস্তারিত। ফুটবলে বেজে চলেছে দিন বদলের গান। ন্যাশনাল টিমের ফুটবলার ফাহমিদুলকে এখন এভাবেই মেটাতে হয় ফ্যানদের আবদার। স্টার ক্রেজ এর আগে তো ছিল কেবল ক্রিকেটারদের ক্ষেত্রেই। একেবারে শূন্য থেকে শুরু করে হামজা, সমিত সোম, ফাহমিদুলদের কল্যাণেই এখন দলের প্র্যাকটিস সেশনেও গম করে গ্যালারি। কিন্তু আক্ষেপ একটাই, লাল সবুজের স্কোর লাইন এই তুমুল ক্রেজের সাথে ঠিক সুবিচার করতে পারেনি। সিঙ্গাপুরের বিপক্ষে লাস্ট এশিয়ান কাপ কোয়ালিফায়ারে 1-0 গোলে হার। তার আগে ভিয়েতনামের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে পরাজয় 3-0 গোলে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে 1-0 গোলের জয়টা উদযাপনের উপলক্ষ এনে দিলেও এই বাংলাদেশি তার আগে গেল বছরের সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে 2-2 গোলে ড্রয়ের আক্ষেপে পড়েছে। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ সি থেকে 6 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে ডিসকোয়ালিফাইড। ভারত ভাঙাচোরা দল নিয়ে সমান পয়েন্টেই একই ভাগ্য বরণ করেছে। প্রশ্নটা তাই ওঠে, লেস্টার বয় হামজা, কানাডা থেকে সমিত সোম, ইতালিয়ান ফুটবল ইকোসিস্টেমে বেড়ে ওঠা ফাহমিদুল, দলের সাথে থেকে লাভটা কি হলো? উত্তর মেলে একটাই, এই দলকে ডিল করার মতো যথেষ্ট ক্যালিবার ছিল না স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার।
কিন্তু হামজাদের নতুন কোচ টমাস ডুলি কি আনতে পারবেন সেই স্কোর লাইনে পরিবর্তন? আমি অনেক এক্সাইটেড যে আমি নতুন কোচের হয়ে কাজ করতে পারবো। আমি মনে করি যে উনি অনেক ভালো মানের কোচ হবে অ্যান্ড আমি অনেক এক্সাইটেড মাঠে নামার জন্য। না, আমার এখনো কোচের সাথে কথা হয় নাই, বাট আমি হোপফুলি ইনশাল্লাহ কোচের সাথে শীঘ্রই কথা হবে। ডুলির বাংলাদেশের ফুটবলের সাথে যুক্ত হওয়ার খবরেই অফিসিয়াল ঘোষণার আগেই ফ্যানবেজের একটা অংশ তার বিরুদ্ধে দাঁড়ায়। তবে ফুটবলাররা থাকতে চাইছেন ইতিবাচক, স্পেশালি সান মারিনো ম্যাচের আগে, যেটা হামজা ফাহমিদুলদের কাছে অনেকটাই হোম গ্রাউন্ডের মতোই। I'd firstly like to thank my family, my coaches, my teammates and my friends. Most of all, জি, আমি অনেক এক্সাইটেড, অনেক বাঙালি আসবে। আমি আশা করি অনেক মানুষ আসবে আমাদের খেলা দেখতে, সো আমি অনেক এক্সাইটেড। আমি আমার সদস্যদের দিয়ে খেলতে চাই অ্যান্ড শুধু মানুষ শুধু আমাদের জন্য দোয়া করে যাতে আমি ভালো কিছু করতে পারি। হাতে সময় বেশ কম। জুনের 5 তারিখ ফিফা র্যাঙ্কিং এর 211 নম্বর দল সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে টমাস ডুলির শিষ্যরা। তার আগে নয়া হেড কোচকে বুঝে নিতে হবে কাবরেরার রেখে যাওয়া দলটা। স্পেশালি এই কোচেস গেমে দলের সেরা অস্ত্রগুলোকে তিনি কিভাবে ব্যবহার করবেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কাবরেরার ডিজাইনে যেমন হামজাকে রীতিমতো খেলতে হয়েছে গোলকিপারের ভূমিকায়, ভারতের বিপক্ষে মোরসালিনের গোলে জয় পাওয়া সেই ম্যাচেও মিস্টার চৌধুরীর হিটম্যাপ সেটাই বলে। তাই প্রশ্ন হচ্ছে, লেস্টারের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজাকে দিয়ে অ্যাটাকিং থার্ডে বল সাপ্লাইয়ের কাজটা ঠিকঠাক করাতে পারবেন কি টমাস ডুলি? খালিদ জামিল, ৭১। সুযোগ ছিল জার্মানির হয়ে খেলার, ইনজুরিটা বাদ না সাধলে বদলে যেত গল্পটাই। তবে বসে থাকেননি টমাস ডুলি, আমেরিকার হয়ে খেলেন 2টি বিশ্বকাপ। খেলোয়াড়ি জীবন শেষে রেকর্ড গড়ে ইউরোপিয়ান ক্লাবের কোচ হন। এশিয়ান ফুটবলেও ডুলি রাখেন অবদান। বাংলাদেশের নয়া কোচের অভিজ্ঞতার ঝুলি ভরপুর। সারা দুনিয়ার বেশ কজন হেভিওয়েটকে টপকে বাফুফের মন জয় করা ডুলির বিস্তারিত প্রোফাইল আবু নাইমের রিপোর্টে। জন্ম জার্মানিতে, ভাগ্যটা আরেকটু ভালো হলে নিজ দেশের হয়ে খেলার সুযোগটাও মিলে যেত। ইনজুরির বাধায় জাতীয় দলের রেস থেকে সিটকে পাড়ি জমাতে হয় বাবার দেশ আমেরিকায়। টমাস ডুলি সেবার ব্যর্থ হলেও হেরে যাননি। নতুন ঠিকানায় গিয়ে নিজের হাতে লেখেন ভিন্ন এক গল্প। ফুটবলার হিসেবে বেড়ে ওঠার জন্য দুনিয়ার অন্যতম সেরা শহরটাই পেয়েছিলেন ডুলি। জার্মানির স্থানীয় ক্লাব কাইজারস্লাউটার্নের হয়ে খেলার সময় ডাক পান জাতীয় দলে। শেষ মুহূর্তে ইনজুরির কারণে আর সেখানে খেলা হয়নি, কিন্তু নামটা তো জার্মানি, 4টা বিশ্বকাপ ওদের পকেটে। যে ট্রফিটা ওরা জেতে না, সেখানেও নিশ্চিতভাবে থাকে রেইসে। ন্যাশনাল টিম থেকে ক্লাব, জার্মান ফুটবলের ধারাটাই আলাদা, ওটাই একটা আলাদা ব্র্যান্ড, তাই টপ টিমে জায়গা পাওয়া সহজ না। এক পর্যায়ে তাই আশা ছেড়ে দিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। দেশটিও তখন তরুণদের অগ্রাধিকার দিয়ে দেশ বিদেশ থেকে ডেকে নিচ্ছিল ইমিগ্রেন্ট ফুটবলারদের। ডুলির বাবা ছিলেন দেশটির সেনাবাহিনীতে। ন্যাশনাল স্কোয়াড পর্যন্ত যাওয়ার পথ কিছুটা মসৃণ করেছে সেই পরিচয়টাও। 1992 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জার্সিতে প্রথম মাঠে নামেন টমাস ডুলি। ফরওয়ার্ড পজিশনে ক্যারিয়ার শুরু, তবে ততদিনে ক্লাব ফুটবলে মিডফিল্ড থেকে নেমে গেছেন ডিফেন্সে। ডিফেন্স লাইনের অতন্ত্র প্রহরীও বনে গেছেন। ফুটবলের খবর যারা টুকটাক রাখেন, জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন তাদের কাছে অচেনা না। ডুলি খেলতেন এখানেই। তবে 1994 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে বিশ্বকাপ খেলতে নামেন। ডিফেন্স সামলানোর ডুলি পরের বিশ্বকাপে আবার সামলান দলটির অধিনায়কত্ব। পেশাদার খেলোয়াড়ি জীবনের শেষটাও তখন গুনছিলেন ডুলি। এরপর পরিচিতি মেলে কোচ হিসেবে। সেখানে চমক দেখিয়ে প্রথম আমেরিকান কোচ হিসেবে ইউরোপিয়ান কোনো ক্লাবের দায়িত্ব নেন ডুলি। এরপর নিজের দল যুক্তরাষ্ট্রের সহকারী কোচও ছিলেন। পেশাদার কোচিংয়ে অভিজ্ঞতার ঝুলিটা আরও বড় করতে নামেন এশিয়া সফরে। ফিলিপাইন জাতীয় দলের সাথে 2 দফায় কাজ করেছেন। প্রথম দফা এসে 42 ম্যাচে ডাগ আউটে দাঁড়ান 18 জয় নিয়ে। 42% ম্যাচ জয়ের রেকর্ড নিয়েও নেন বিদায়। দ্বিতীয় দফায় সময়টা স্থায়ী ছিল 3 ম্যাচের। এরপর দায়িত্ব নেন গায়ানার। সেখানে 4 ম্যাচ খেলে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে দায়িত্ব ছাড়েন। এরপর সময়টা বাংলাদেশের। কিন্তু প্রশ্ন আসতে পারে, ক্রিস কোলম্যান, বার্নার্ড স্টকদের হারিয়ে কিভাবে বাফুফের গ্রিন সিগন্যালটা পেলেন? বাফুফে চেয়েছে এশিয়ান কন্ডিশনে কাজ করা অভিজ্ঞ কোনো কোচ, আর সেই ক্রাইটেরিয়ায় টমাস ডুলি ছিলেন বাকিদের থেকে এগিয়ে। এছাড়া বাজেট ইস্যু তো ছিলই। আবু নাইম, ৭১। জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে তৃণমূল ফুটবলের বিকল্প নেই। প্রয়োজনে আর্জেন্টিনা থেকে আনা হবে
কোচ এবং একই সঙ্গে প্রতিভাবান খেলোয়াড়দের বিশেষ প্রশিক্ষণের জন্য মেসির দেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে ফুটবলারদের। যশোর এএফসি গ্রাসরুট ফুটবল ডে অনুষ্ঠানে দেশের তৃণমূল ফুটবল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান বাফুফে সভাপতি তাবিত আওয়াল। উদীয়মান খেলোয়াড়দের জন্য মাঠ পর্যায়ে অত্যাধুনিক জিমনেশিয়াম, ফিজিও সেন্টার ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নিশ্চিত করা হবে। ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাকে বাধ্যতামূলক করা হচ্ছে। ক্রীড়া খাতে উন্নয়নের জন্য জাতীয় সংসদে বাজেট নিয়ে জোরালো উদ্যোগের কথা বলেছেন বাফুফে বস তাবিত আওয়াল। কাঠামো ঠিক করার জন্য একটা বরাদ্দ আগামী বাজেটে আমরা দেখতে পারবো। ইতিমধ্যে আমরা জানেন যে বাংলাদেশে ফুটবল, ক্রিকেট ছাড়া আরও অনেক ক্রীড়ার উপরে কিন্তু নজর দিয়েছে বর্তমান সরকার। ন্যাচারালি রিসোর্স এবং ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে তৈরি রাখতে হবে যখন খেলোয়াড়রা আসবেন। তো ধারাবাহিকভাবে আপনারা দেখবেন খালি স্টেডিয়াম না, স্টেডিয়ামের আশেপাশে অত সার্ভিস সাপোর্ট দরকার, জিমনেজিয়ামস, ফিজিও সেন্টার, ফার্স্ট এইড এরিয়াস, ফিল্ড ডেভেলপমেন্ট, সবগুলি ধারাবাহিকভাবে আপনারা অতি শিগগিরই কাজ দেখতে পারবেন। গোলবন্যায় ভেসে গেল আরামবাগ। আবাহনীর বিপক্ষে হেরে বাংলাদেশ ফুটবল লিগ থেকে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে গেছে ক্লাবটা। শেষ ম্যাচটা জিততেই হতো এমন সমীকরণের দিনও হেরেছে আরামবাগ। জয় ছাড়াও পিডব্লিউর ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো ক্লাবটিকে, কিন্তু নিজেদের কাজটাই ঠিকঠাক করতে পারেনি বাইলজ অনুযায়ী, তাই রেলিগেটেড হয়ে গেছে আরামবাগ। একই দিনে জয় পেয়েছে মোহামেডানও, 5-0 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। এই ম্যাচে হ্যাট্রিক করেছেন সৌরভ দেওয়ান। আরেক ম্যাচে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ক্লিনশিট ধরে রাখতে না পারলেও জয়টা পেয়েছে বড় মার্জিনে। ফকিরের পুলকে 4-1 গোলে হারিয়ে টেবিলে নিজেদের জায়গাটা করেছে পোক্ত। অজিরা স্লেজিং এ ওস্তাদ। দলটা হোক না মাইটি অস্ট্রেলিয়া, এবার আর চুপ করে শুনবে না টাইগাররা। স্লেজিং এর বদলে হবে পাল্টা স্লেজিং। ওদিকে মাঠে গিয়ে এবার ওদেরকে চাপে ফেলবে শান্ত লিটনরা, এমনটাই বিশ্বাস করেন ন্যাশনাল টিম ম্যানেজার নাফিস ইকবাল। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগাররা এখন ভারতেরও উপরে, পয়েন্ট টেবিলের 5 নম্বরে। একটু অবিশ্বাস্য লাগতেই পারে, কিন্তু বাংলাদেশ সাম্প্রতিক সময় টেস্টে যে ধরনের ক্রিকেট খেলছে তাতে অবাক হওয়ার আসলে কিছু নেই। মাঠে ক্রিকেটাররা রীতিমতো যুদ্ধ করছে, লড়াই করছে, পেছন থেকে কেউ না কেউ তাদেরকে সাহস দিচ্ছে বা তাদের ওই যে যুদ্ধ করার যেই ক্ষেত্রটা সেখানে আরও স্মুথ যাতে তারা লড়াইটা করতে পারে সেটা ঠিক করে দিচ্ছে। তাদের মধ্যে একজন হচ্ছেন ন্যাশনাল টিম ম্যানেজার নাফিস ইকবাল খান। মানে আমরা তো দেশে জিতলাম পাকিস্তানের বিপক্ষে, আপনার কাছে কি মনে হয় এই দলটা অস্ট্রেলিয়ার কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে কেমন করতে পারে? এই দলটার কোনো ক্রিকেটারই কিন্তু ইভেন মুশফিকুর রহিম এত বছর ধরে ক্রিকেট খেলছেন, এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে পারেননি। ডিফারেন্ট কন্ডিশন, ডেফিনেটলি চ্যালেঞ্জেস থাকবে, চ্যালেঞ্জেস কিন্তু এখানেও ছিল। সো ওই চ্যালেঞ্জেস আউটকামগুলো যদি এখন থেকে চিন্তা করি দ্যাট উড বি নট রাইট। আই উড সে যে প্রসেসে যাচ্ছি, যে প্রিপারেশন ফেজে যাচ্ছি, আমাদের মোর ওভার আমাদের প্রিপারেশনটাও চিন্তা করতে হবে যে ওই কন্ডিশন কেমন, একটু লাইক টু লাইক প্রিপারেশন যেন নিতে পারে প্লেয়াররা, ওইটার দিকে ফোকাস রাখতে হবে। আই এম শিওর যে বিসিবি থেকে বলেন বা আমাদের কোচিং স্টাফ এগুলো চিন্তা করছে। সো হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান কিপ দ্য প্রসেস গোয়িং, যে প্রসেসটা আমরা চলছি, এবং আউটকাম উইল লুক আফটার ইটসেলফ। বাংলাদেশের পেস ডিপার্টমেন্টটা যেহেতু এখন অনেক বেশি ভালো করছে, অস্ট্রেলিয়ার কন্ডিশনে যখন খেলা হবে আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ এবার নতুন কিছু করে দেখাতে পারবে অস্ট্রেলিয়াকে, যেটা অস্ট্রেলিয়ার মিডিয়াগুলো আসলে লেখালেখি করে যে টেস্টে বাংলাদেশ 3 দিনও খেলতে পারবে না, যেটা আপনাদের সময়ও ছিল? আসলে লাস্ট 2-3 বছরে টেস্ট ক্রিকেটে এমন ইম্প্যাক্ট ফেলেছি যে এই ধরনের মন্তব্য আশা করব যে তারা করবে না। বাট স্লেজিং অস্ট্রেলিয়ান করতেই পারে, অ্যান্ড উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমরা আমাদের প্রসেসেই থাকবো, এবং আমাদের পেস ইউনিট যেভাবে রয়েছে আই কনসিডার দেম ওয়ান অফ দ্য বেস্ট এখন ওভার, আপনি যদি চিন্তা করেন এনি ফরম্যাট। সো ওই দিক থেকে ডেফিনেটলি উই উইল বি কাউন্টেড। নাফিস ভাই, আপনি স্লেজিংয়ের কথা বলছিলেন, স্লেজিংয়ে অস্ট্রেলিয়া আপনাদেরকে কাবু করার চেষ্টা করতেই পারে, বাট বাংলাদেশ সাম্প্রতিক সময় যেভাবে স্লেজিং করছে আমার তো মনে হয় অস্ট্রেলিয়া সেখানেও একটু ভয় পাওয়ার ব্যাপার স্যাপার আছে। টাইম এখন এসেছে, আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেরাও দে ক্যান গিভ ইট ব্যাক। সো অস্ট্রেলিয়া যদি কোনো কিছু বলে, এমন না যে আমরা এটা মাথা নিচু করে শুনে নিব, মেবি আগেও শুনিনি, বাট এখন যেই ক্যারেক্টার আমাদের টিমে আছে, যে ব্রেভারি আমাদের টিমে আছে, দে উইল ডেফিনেটলি গিভ ইট ব্যাক। আপনি বাইরে থেকে মানে কোন স্লেজিংটা খুব বেশি এনজয় করছিলেন দেখতে, মানে যখন মাঠে স্লেজিংগুলো চলছে? আমি একটা জিনিস জানি না, এটা মনে হয় শান্ত বলছে, ওই যে 50 পয়সা, এটা মিনিংটা আসলে আমি বুঝি নাই, 50 পয়সা অ্যাক্টিংয়ের। হ্যাঁ, তো এটা ওয়াজ রিয়েলি ফানি।
আর একটা বিষয়ে জানতে ইচ্ছেই করছে নাফিস ভাই আপনার কাছে, যেটা আমরা টিভি স্ক্রিনে দেখেছি, মুশফিকুর রহিমের যে ঘটনাটা, হেলমেটটা ছুঁড়ে ফেললেন, সেঞ্চুরি করেছেন, তারপরে কোনো একটা জায়গায় আক্ষেপ ছিল, হয়তো বা একটু বড় করতে চেয়েছিলেন বা কিছু একটা। আমার কাছে মনে হয় যে ওর জন্য একটা আইডিয়াল প্ল্যাটফর্ম ছিল, যেখানে ও একটা টেলেন্ডারকে নিয়ে নিজে একাই ব্যাটিং করে যাবে। তো আমার মনে হয় সে আরও হয়তো বা লম্বা ব্যাটিং করার চিন্তাভাবনা ছিল, যার কারণে হয়েছে। বাট ও যখন ড্রেসিং রুমে আসে, ও কিন্তু এই জিনিসটা ইন ফ্রন্ট অফ অল দ্য ইয়াংস্টার্স, অল দ্য ম্যানেজমেন্ট, ই অ্যাকনলেজ দ্যাট অ্যান্ড বলেছে যে এই জিনিসটা কিন্তু ভালো হয়নি, এবং এই এক্সাম্পলটা ওর মাধ্যমে হোক বা সামনে যে ইয়াংস্টার হোক, এটা যেন আর ক্রিয়েট না করা হয়। সো এই জিনিসটা কিন্তু সে বলেছিল, উইচ সেট আ গ্রেট এক্সাম্পল, মানে আমার কাছে মনে হয় ফ্রম আ লিজেন্ড লাইক হিম। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। বিশ্বকাপের বাকি আর মাত্র 19 দিন। 19 ঘিরে ফুটবল তারকাদের আছে নানা রকম গল্প। ফুটবল ম্যাজিশিয়ান লিওনেল মেসি 19 নম্বর জার্সিতে প্রথম বিশ্বকাপ খেলতে নামেন। ওদিকে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে 2018 বিশ্বকাপে মাত্র 19 বছর বয়সে আপকামিং সুপারস্টার সাইনটা দিয়ে দেন। দুই তারকা আবারও নামবেন 26-এর মঞ্চে, লিখবে নতুন গল্প, যে মঞ্চ থেকে বের হতে পারে মেসি এমবাপের মতো নতুন কোনো তারকা। বিস্তারিত থাকছে মঈন হাসানের রিপোর্টে। ফুটবলে কিছু সংখ্যা শুধু সংখ্যা না, কখনো সেগুলো হয়ে যায় ভবিষ্যতের ইঙ্গিত। যেমন নাম্বার 19 বা 19। একজন 19 নম্বর জার্সি পরে শুরু করেছিলেন বিশ্বকাপের গল্প, অন্যজন 19 বছর বয়সেই পেয়েছিলেন বিশ্বকাপ ছোঁয়ার স্বাদ। বলছিলাম আর্জেন্টাইন ম্যাজিশিয়ান লিওনেল মেসি আর ফরাসি তারকা কিলিয়ান এমবাপের কথা। 2026 বিশ্বকাপ শুরু হওয়ার বাকি আর 19 দিন। এমন দিনে তাদের নিয়ে কথা বলাই মানায়। 2006 বিশ্বকাপ, জার্মানির মঞ্চে আর্জেন্টিনার এক কিশোরকে নিয়ে বাড়ছে কৌতূহল। তাকে নিয়ে ফুটবল বিশ্বে ততদিনে হয়ে গেছে তুমুল আলোচনা। ছোটখাটো গড়ন, শান্ত মুখ, কিন্তু মাঠে যখন খেলেন তার পা যেন হয়ে ওঠে জাদুর বাক্স। 19 নম্বর জার্সি পরে সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিপক্ষে বিশ্বকাপ অভিষেক হয় মেসির। 75তম মিনিটে মাঠে নেমে এক গোল আর এক অ্যাসিস্টে বিশ্বকে তাক লাগিয়ে দেন। ফুটবল পণ্ডিতরা বুঝতে পারে বিশ্ব ফুটবলে এসে গেছে নতুন এক জাদুকর। এই গল্পের রোমাঞ্চটা আছে এর 12 বছর পর। 2018 বিশ্বকাপে রাশিয়ার মঞ্চে হাজির আরেক তরুণ, নাম কিলিয়ান এমবাপে। এমবাপের গায়ে 10 নম্বর জার্সি, তবে বয়সটা তখন ছিল মাত্র 19। তার গতি, আত্মবিশ্বাস আর ফিনিশিং এ মনে হচ্ছিল যেন বহু বছরের অভিজ্ঞতা। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে শেষ 16 ম্যাচে মেসিদের একরকম তুলোধুনো করে দেন এমবাপে। ফ্রান্স ম্যাচটা জিতেছিল 4-3 ব্যবধানে। দুর্দান্ত গতিতে আর্জেন্টাইন ডিফেন্স ভেদ করে এমবাপ্পের পা থেকে আসে 2 গোল। আর্জেন্টিনার বিদায় নিশ্চিত করে ফ্রান্স সেদিন পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। আর বিশ্ব বুঝে গিয়েছিল ফ্রান্সের নতুন এক সুপারস্টার জন্ম নিচ্ছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা এখানেই যে আর্জেন্টিনার হয়ে 19 নম্বর জার্সিতে বিশ্বকাপ শুরু করেছিলেন মেসি, সেই আর্জেন্টিনার বিপক্ষেই 19 বছর বয়সে বিশ্বমঞ্চ কাঁপান এমবাপে। যেন সময় নিজেই দুই প্রজন্মের গল্পকে এক সুতোয় গেঁথে দিয়েছে। একজনের 19 ছিল শুরু হওয়ার প্রতীক, আরেকজনের 19 ছিল বিশ্বমঞ্চে এক অবাক বিস্ফোরণ। আর এদিকে মাত্র 19 দিন পরে 26-এর মঞ্চে নতুন কোনো তারকার খোঁজে চোখ রাখবে বিশ্ব। অপেক্ষা খুব অল্প দিনের। মঈন হাসান, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।